Why you always in the mood? Fuck around, acting brand. I ain't tryna tell you what to do, but try to play it cool. Baby, I ain't playing by your rules. Everything is better with a view. Why you always in the mood? পার্ট 2 এর শুরুতে সাংজিকে দেখানো হয় হলিডে পড়ে গিয়েছে, তাই সাংজি তার বাড়ি যাবে আর ডুয়ান তাকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে যাবে। সাংজি যখন ঘুম থেকে ওঠে তখন সেখানে তার বাকি বান্ধবীরা তার জন্য অপেক্ষা করছিল, এটা জিজ্ঞাসা করার জন্য যে কালকে তোকে যে হ্যান্ডসাম রাখতে এসেছিল ও কে হয়। সাংজি তখন ভুলবশত বলে ফেলে, বলেছিলাম না আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড যাকে আমি ছোটবেলায় পছন্দ। এই বলে সে থেমে যায়, কিন্তু এরা যা বোঝার তা বুঝে গিয়েছে। তার মানে সেদিনকে সাংজি তার ফ্রেন্ডের নাম করে নিজেরই লাভ স্টোরি এদেরকে বলছিল। তারা তখন সাংজিকে টিস করে যে তোর বয়ফ্রেন্ড হ্যান্ডসাম না, অনেক বেশি হ্যান্ডসাম। তারা তখন ডুয়ানের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে। তাদের এই প্রশ্ন থেকে বাঁচতে সাংজি সেখান থেকে চলে যায়। পরের সিনে সাংজি তার জিনিসপত্র নিয়ে যখন কলেজ থেকে বার হচ্ছিল তখন তার সঙ্গে মিংয়ের দেখা হয়। মিং বলে, কাল রাতে আমি গানটা তোমার জন্য গেয়েছিলাম কারণ আমি তোমাকে পছন্দ করি। এই কথাটি শুনে সাংজি অবাক হয়। তখনই সেখানে ডুয়ান আসে সাংজিকে নিয়ে যাওয়ার জন্য। সাংজি তাকে সরি বলে কারণ সে অন্য একজনকে পছন্দ করে। এটা শুনে মিং স্যাড হয়, কিন্তু সে তার মনের কষ্ট চাপা রেখে বলে ঠিক আছে, কিন্তু আমরা বন্ধু হয়ে থাকতে পারি তো। এতে সাংজি বলে হ্যাঁ। এরপর সাংজি তাকে বাই বলে ডুয়ানের সঙ্গে সেখান থেকে চলে যায়। ডুয়ান বলে, কালকে তুমি যে ছেলের কথা বলতে বলতে কান্না করে ফেলেছিলে এ কি সেই ছেলে? এটা শুনে সাংজি অবাক হয়। সে মনে মনে বলে, তবে কি আমি ডুয়ানকে সব কিছু বলে দিয়েছি? ডুয়ান তখন আবারও জিজ্ঞাসা করে, এই ছেলে কি তোমার বয়ফ্রেন্ড? এতে সাংজি বলে না, ও আমার ক্লাসমেট। ডুয়ান তখন জিজ্ঞাসা করে, তোমার কেমন ধরনের ছেলে পছন্দ? সাংজি বলে কেন? ডুয়ান বলে, আরে বলোই না, ভাবছি আমিও একটি গার্লফ্রেন্ড বানাবো কারণ আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি। তার এই কথা শুনে সাংজি অবাক হয়ে যায়। সে ভাবে যদি ডুয়ান সিঙ্গেলই থাকে তাহলে ওই মেয়েটি কে ছিল। সাংজি তখন বলে দেয় যে তার কেমন ধরনের ছেলে পছন্দ। সে বলে ওকে অনেক বেশি হ্যান্ডসাম হতে হবে, স্মার্ট হতে হবে আর আমার থেকে লম্বা হতে হবে। এইসব শুনে ডুয়ান বলে, তোমার কি কোনো বান্ধবী আছে যার সঙ্গে আমি ডেট করতে পারি? এতে সাংজি বলে না, ওরা সবাই আমার বয়সের, আর তুমি তো বয়সে ছোট মেয়েদের পছন্দ করো না। ডুয়ান বলে এমনটা কিছুই না, তোমার বান্ধবীরা তো এখন কলেজে পড়ে, তাই ওরা যথেষ্ট বড়। এ কথাটি শুনে সাংজি ভাবনায় পড়ে যায়, তবে কি ডুয়ান আমাকেও পছন্দ করতে পারে? যাই হোক, সিন এখানে কাট হয়ে পরের সিনে সাংজি তার হোমটাউনে ফিরে আসে। আর আসা মাত্রই ইয়ানের সঙ্গে তার আবারও ঝগড়া শুরু হয়ে যায়। পরের দিন ডুয়ানও এখানে ফিরে আসে কারণ তার সেই বন্ধুর আজকে বিয়ে। আর এখানে সাংজিও ইয়ানের সঙ্গে এসেছিল, কিন্তু সে ডুয়ানের সঙ্গে কথা বলছিল না। ডুয়ান তখন এসএমএস করে সাংজিকে বলে, তুমি কেন আমার সঙ্গে কথা বলছো না? সাংজি যখনই এসএমএসটি দেখতে যাচ্ছিল তখনই তার মা তাকে এসএমএস করে। তিনি বলেন, জি তোরা বাড়ি কখন ফিরবি? এসএমএসটি দেখে ডুয়ান বলে, তোমার বাড়ির লোক কি তোমাকে জি বলে? এতে সাংজি বলে, হ্যাঁ, যারা আমার খুব কাছের তারা আমাকে এই নামে ডাকে। ডুয়ান তখন সাংজিকে তার ক্রাশের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সাংজি তাকে ইগনোর করার জন্য ইয়ানকে বলে চলো বাড়ি যাই। কিন্তু ইয়ান বলে আমি এখন যাব না। সাংজি বলে তাহলে আমি একা যাচ্ছি। ইয়ান তখন ডুয়ানকে বলে সে যেন সাংজিকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। এতে ডুয়ানও খুশি মনে তার সঙ্গে চলে যায়। আর যাওয়ার সময়ও সে বারবার সাংজির ক্রাশের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এতে সাংজি অনেক বিরক্ত হয়ে যায়। এরপর বাড়ি পৌঁছে ডুয়ান সাংজিকে একটি ব্রেসলেট গিফট করে যেখানে সাংজির নামের প্রথম অক্ষর লেখা ছিল। ডুয়ান তখন সাংজিকে শুধুমাত্র জি বলে ডাকে, তার মানে সেও সাংজির কাছের একজন হতে চায়। ডুয়ান তখন জিজ্ঞাসা করে, তুমি কি কালকে ফিরে যাবে? কারণ কালকে সকালে আমারও ফ্লাইট আছে। সাংজি বলে হ্যাঁ। ডুয়ান বলে তাহলে আমি তোমাকে পিক আপ করতে আসবো। এতে সাংজি রাজি হয়ে যায়। এরপর সাংজি তার রুমে এসে ডুয়ানের দেওয়া ব্রেসলেট দেখে অনেক খুশি হচ্ছিল। সে তখন নেটে সার্চ করে জানতে পারে এই ব্রেসলেট তাদেরকে দেওয়া হয় যাকে ছেলেটি পছন্দ করে। এটা জানতে পেরে সাংজি অবাকের সঙ্গে সঙ্গে অনেক খুশিও হয়। এইদিকে ডুয়ান সাংজিকে বলে তো দিয়েছিল যে কালকে তারা ফিরে যাবে, কিন্তু সে এখনও পর্যন্ত টিকিট বুকিং করেনি। আর এখন যখন সে বুকিং করতে যাচ্ছিল তখন কোনো একটি সমস্যার কারণে বুকিং হচ্ছিল না।
এতে ডুয়ান বিরক্ত হয়ে যায়। অনেক রাত পর্যন্ত সে বুকিং করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে সে তার এক বন্ধুর সাহায্যে টিকিট কেটেই নেয়। পরের দিনের সিন দেখানো হয়। ডুয়ান যখন সাংজিকে পিক আপ করার জন্য গিয়েছিল, তখন কয়েক সেকেন্ডের জন্য ডুয়ান সেখানে ঘুমিয়ে যায়। সাংজি তাকে ঘুমন্ত অবস্থায় দেখে জিজ্ঞাসা করে, তুমি কি রাতে ঘুমাওনি? এতে ডুয়ান বাহানা দেয় যে না, তার কাজ ছিল। এরপর দুজনে এয়ারপোর্টে চলে আসে। সেখানে ডুয়ানের সঙ্গে তার ছোটবেলার এক বন্ধুর দেখা হয়। সাংজিকে ডুয়ানের সঙ্গে দেখে এ জিজ্ঞাসা করে, এ কি তোর গার্লফ্রেন্ড? এতে ডুয়ান কিছু বলতো তার আগে ছেলেটি বলে, না, এ কিভাবে হতে পারে, তোর গার্লফ্রেন্ড তো জিয়ান। এই বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। সাংজি জিজ্ঞাসা করে যে জিয়ানকে। ডুয়ান বলে, সেই রাতে যেই মেয়েটি আমার মুখে পানি ছুঁড়ে মেরেছিল ওর নাম জিয়ান। সাংজি বলে, কিন্তু যেই দিনকে আমি আমার ক্রাশের সঙ্গে দেখা করার জন্য তোমার হোম টাউনে গিয়েছিলাম, তখন তোমার সঙ্গে যে মেয়েটি ছিল ও কি তোমার গার্লফ্রেন্ড? এটা শুনে ডুয়ান হেসে ফেলে। সে বলে, না, ও আমার কলিগ। এতে সাংজি একটু ইম্বারেস হয়ে যায়। যাই হোক, পরের সিনে সাংজি ডুয়ানকে তার হোস্টেল পর্যন্ত ছেড়ে দেয়। দুজনকে একসঙ্গে দেখে উই জিজ্ঞাসা করে, তুই কি একে পছন্দ করিস? এতে সাংজি বলে, হ্যাঁ করি, কিন্তু ও করে কিনা তা জানি না। উই বলে, তুই একবার ওকে জিজ্ঞাসা করে তো দেখ। সাংজি বলে, সেই ছোটবেলা থেকে ও আমাকে তার ছোট্ট বোনের মতন ট্রিট করে আসছে, তাই আমার মনে হয় না যে ও আমাকে নিয়ে ফিলিং রাখে। উই তখন বলে, তখন তুই অনেক ছোট ছিলিস, কিন্তু এখন কি ডুয়ান সে আগের মতনই তোর সঙ্গে ব্যবহার করে? এটা শুনে সাংজি ভাবনায় পড়ে যায়, কারণ ডুয়ান এখন তাকে অন্যরকমভাবে ট্রিট করে। এইদিকে ডুয়ান তখন সাংজির কথাই ভাবছিল, এবং তার কথা ভেবে সে অনেক খুশিও হচ্ছিল। মনে আছে সেই দিনকে সাংজি বলেছিল তার কেমন ধরনের ছেলে পছন্দ। সেই ছেলের যে সমস্ত গুণের কথা সাংজি বলেছিল, সেই গুণগুলো তো ডুয়ানের কাছেও আছে। তাই এখানে ডুয়ান কনফিউজ হয়ে যায়, তবে কি সাংজি তার কথাই বলছিল? এই সব ভেবে ডুয়ান অনেক ব্লাস করছিল। তার মানে সেও সাংজিকে এখন পছন্দ করতে শুরু করেছে। কিন্তু ওই যে সাংজির একটি ক্রাশ আছে, এটা ভেবে তখন ডুয়ান অনেক বিরক্ত হয়ে যায়। সাংজিকে পটানোর জন্য ডুয়ান তখন তাকে ফোন করে এবং আজকে তার সঙ্গে লাঞ্চ করতে আসতে বলে। এতে সাংজিও রাজি হয়ে যায়। তার বান্ধবীরা যখন এটা জানতে পারে, তখন তারা সাংজিকে অনেক সুন্দরভাবে তৈরি করে দেয় এবং তাকে অল দ্য বেস্টও বলে। ডুয়ান যখন সাংজিকে দেখে, তখন সে এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ সাংজিকে দেখতে অনেক প্রিটি লাগছে। ডুয়ান বলে, আজকে আমি একজনের সঙ্গে তোমার পরিচয় করাতে চাই। এটা শুনে সাংজি স্যাড হয়ে যায়। সে ভাবে হয়তো ডুয়ান তার গার্লফ্রেন্ডের সঙ্গে সাংজির পরিচয় করাবে। যাই হোক, পরের সিনে দুজনে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে কিনা আগে থেকে ডুয়ানের কলিগ ছিল। আর এটা সেই মেয়ে যাকে কিনা সেই দিন সাংজি এয়ারপোর্টে ডুয়ানের সঙ্গে দেখেছিল। ডুয়ান ওয়াশরুমে গেলে মেয়েটি তখন বলে, সেদিনকে আমি আমার হাজব্যান্ডকে পিক আপ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিলাম, তখন আমার সঙ্গে ডুয়ানের দেখা হয়, তাই আমি ডুয়ানের সঙ্গে তোমার কাছে গিয়েছিলাম। ডুয়ান অনেক ভালো ছেলে। তুমি যখন কান্না করছিলে, তখন ডুয়ানও অনেক দুঃখিত ছিল। মেয়েটি সাংজিকে আরও কিছু জিজ্ঞাসা করত, কিন্তু তখনই সেখানে অফিসের কলিগেরা চলে আসে। ডুয়ান তখন সবার সঙ্গে সাংজির পরিচয় করিয়ে দেয়, এই বলে যে সাংজি আমার ফ্রেন্ড হয়। এটা শুনে সাংজি অবাক হয়, কারণ ডুয়ান এই প্রথমবার তাকে বন্ধু বলে পরিচয় করিয়েছে। নইলে আগে সে সবার সঙ্গে সাংজিকে তার ছোট বোন বলে পরিচয় করাতো। সাংজির যেহেতু ভিড়ভাট্টা পছন্দ নয়, তাই ডুয়ান সাংজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। ডুয়ান তখন তার হাত ধরেছিল, যেটা কিনা সাংজির অনেক ভালো লাগে। যাই হোক, এরপর এরা দুজনে মিলে মুভি দেখতে যায়। মুভি দেখা শেষে এরা যখন ফিরছিল, তখন ডুয়ান সাংজিকে একটি মিল্ক শেক কিনে দেয়, কিন্তু সাংজি প্যাকেজিং না দেখে সেটিকে খেয়ে ফেলে, যার কারণে তার মুখ আস্তে আস্তে লাল হয়ে যায়। আসলে মিল্কে সাংজির অ্যালার্জি আছে, যেটা কিনা ডুয়ান জানতো না। সাংজি তখন লজ্জায় তার মুখ ঢেকে নেয়। এরপর ডুয়ান একটি ফার্মাসি থেকে মেডিসিন কিনে এনে সাংজিকে খাইয়ে দেয়। বাড়ি যাওয়ার সময় সাংজি ডুয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে বন্ধু বলে পরিচয় করালে? কারণ সেই ছোটবেলা থেকেই তো তুমি আমাকে তোমার বোন বলে পরিচয় করিয়ে আসছো। ডুয়ান বলে, কেন, তোমার ভালো লাগেনি? এতে সাংজি চুপ হয়ে যায়। এখানে ডুয়ান তার ফিলিং কনভিন্স করতে যাচ্ছিল, কিন্তু কোনো একটি কারণের জন্য সে থেমে যায়। কালকে সাংজির জন্মদিন, তাই ডুয়ান তাকে ডিনারে ইনভাইট করে
এতে সাংজিও রাজি হয়ে যায়। এরপর সাংজি যখন তার রুমে ফিরে আসে তখন এরা সাংজিকে ঘিরে ফেলে এবং তারা বারবার জিজ্ঞাসা করে যে ডুয়ানের সঙ্গে তার ডেট কেমন হলো। এতে সাংজি বলে অনেক ভালো। আর ডুয়ান আজকে তার সঙ্গে যা যা করেছিল তা সব কিছু সাংজি অনেক এক্সাইটেড হয়ে এদেরকে বলে। পরের দিনের সিন দেখানো হয়। সাংজি যখন ডুয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন সেখানে মিং এসে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং একটি উপহারও দেয়। আর ঠিক সেই সময়ে ডুয়ানও সেখানে চলে আসে। দুজনকে একসঙ্গে দেখে সে তখন অনেক জেলাস হচ্ছিল। নিং সেখান থেকে চলে গেলে পরে ডুয়ান সাংজির কাছ থেকে সেই উপহারটি নিয়ে বলে, এটা আমি তোমার জন্য বহন করে নিয়ে যাব। এখান থেকে যাওয়ার সময় ডুয়ান তখন সাংজির অনেক কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, তুমি যাকে পছন্দ করো সে কি আমি? এটা শুনে সাংজি তো অবাক হয়ে যায় যে এ কিভাবে জানলো। ডুয়ান তখন বলে, এমনি জিজ্ঞাসা করলাম, কারণ তোমার ক্রাশ যেরকম দেখতে আর তোমাকে যেরকম ছেলে পছন্দ সে সমস্ত গুণ তো আমার মধ্যেও আছে। আমি অনেক হ্যান্ডসাম, লম্বা আর সবার সঙ্গে ভালো আচরণ করি। সাংজি তখন বলে ওঠে, না না তুমি না। যাই হোক, এরপর দুজনে মিলে যখন বাসে করে যাচ্ছিল তখন এইখানে একটি কিউট মুহূর্তের সৃষ্টি হয়। এরপর দুজনে মিলে মুভি দেখতে আসে। সেখানে ডুয়ান সাংজির দিকে তার হাতটি বাড়িয়ে রেখেছিল। সাংজি তখন ভাবে, এ কি চাই আমি ওর হাত ধরি? সাংজি তখন বলে ওঠে, এখন এটা ঠিক হবে না। ডুয়ান তখন বলে, হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার গার্লফ্রেন্ডও না। যাই হোক, সাংজির জন্মদিন পালন করার জন্য ডুয়ান সাংজিকে নিয়ে তার বাড়ির ছাদে আসে, যেখানটা সে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, যা দেখে সাংজি অনেক খুশি হয়ে যায়। কেক টেক কাটার পর ডুয়ান সাংজিকে একটি উপহার দেয়, কিন্তু এটাকে ডুয়ান তার রুমে গিয়ে খুলতে বলে। এরপর ডুয়ান সাংজিকে জিজ্ঞাসা করে সে কেন এখনো পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড বানায়নি। এতে সাংজি বলে কারণ তার কোনো ছেলে পছন্দ হয়নি। ডুয়ান আবারও জিজ্ঞাসা করে তার কেমন ধরনের ছেলে পছন্দ। সাংজি বলে, বললাম তো ওকে হ্যান্ডসাম, টল আর কেয়ারিং হতে হবে। ডুয়ান তখন বলে ওঠে, আমিও তো হ্যান্ডসাম, টল আর কেয়ারিং, তবে কি আমি একটি ট্রাই করতে পারি? এটা শুনে সাংজি তো অনেক বেশি অবাক হয়ে যায়। সাংজি তখন ব্লাশ করে বলে, কিন্তু তুমি তো আমাকে তোমার বোন মনে করতে। ডুয়ান বলে, কিন্তু আমরা তো আপন ভাই বোন না, তখন তুমি অনেক ছোট ছিলে, তাই আমি তোমাকে বোনের মতন ট্রিট করতাম, কিন্তু এখন তোমাকে নিয়ে ফিলিং আমার দিন দিন বেড়ে যাচ্ছে। এইসব শুনে সাংজি ভেতর ভেতর অনেক খুশি হচ্ছিল। সে বিশ্বাস করতে পারছে না যে তার ক্রাশ আজকে ফাইনালি তার মনের কথা তাকে জানিয়ে দিল। ডুয়ান বলে, আমি তোমার ভাই না, তোমার বয়ফ্রেন্ড হতে চাই। এটা শুনে সাংজি চুপ হয়ে যায়। তাই ডুয়ান বলে, তুমি কি আমাকে নিয়ে কোনো ফিলিং রাখো না? এতে সাংজি আর কি বা বলবে, কারণ সে ছোটবেলা থেকে সে যতবারই ডুয়ানকে দেখেছে ততবারই তার উপর ক্রাশ খেয়েছে। সাংজি তখন অনেক নার্ভাস ছিল, তাই সে ভুলবশত না বলে ফেলে। এটা শুনে ডুয়ান অবাক হয়। সাংজি বলে, আমি এটা বলতে চাইনি, কিন্তু আমার কিছু সময়ের প্রয়োজন আছে। ডুয়ান তখন বলে, ঠিক আছে, যত ইচ্ছা সময় নিয়ে নাও, কিন্তু এটা জেনে রাখো প্রত্যেকটি মুহূর্তে আমি আমার ফিলিং তোমাকে কনভিন্স করবই। সাংজি বলে, আমি এখনো পর্যন্ত তোমাকে রিজেক্ট করিনি, তাই তুমি চেষ্টা করতে পারো। আর তাছাড়া তুমি তো এখনও আমাকে প্রপোজই করোনি। ডুয়ান তখন বলে, তাহলে কি আমি এখনই তোমাকে প্রপোজ করব? সাংজি বলে, না, আমি কিছু সময় চাই। ডুয়ান তখন বলে, ঠিক আছে, আমি অপেক্ষা করব। এটা শুনে সাংজি তখন অনেক ব্লাশ করছিল। এরপর সাংজি যখন তার রুমে ফিরে আসে তখন তার বান্ধবীরাও তার জন্য কেক এনে তার জন্মদিন পালন করে। এরপর এরা সবাই মিলে জিজ্ঞাসা করে যে ডুয়ানের সঙ্গে কাটানো আজকের দিনটা তার কেমন গেল। সাংজি তখন অনেক খুশি হয়ে এদেরকে বলে দেয় ডুয়ান যেইভাবে আজকে তার ফিলিং সাংজিকে জানিয়েছিল। আর এখন সাংজিকে দেখতে কত কিউট লাগছে, তাই না? যাই হোক, পরের সিনে সাংজি ডুয়ানের দেওয়া উপহার খোলে। সেখানে একটি ক্যামেরা ছিল। ক্যামেরাতে ডুয়ানের একটি আবছা ছবি ছিল। এটা দেখে সাংজি কিছু বুঝতে পারে না।
তাই সে এই ছবিটির ছবি তুলে ডুয়ানকে সেন্ড করে এবং জিজ্ঞাসা করে এটা কি, আর ছবিটা এত ঝাপসা কেন। ছবিটি দেখে ডুয়ানের মনে পড়ে সে যখন ক্যামেরাটি ঠিক করছিল তখন ভুলবশত হয়তো এই ছবিটি উঠে গিয়েছিল। কিন্তু ডুয়ান সাংজিকে এটা বলে না, সে তার সঙ্গে মজা করে বলে, যদি তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হও তাহলে আমি এরকমই ছবি এইচডি কোয়ালিটির দেব। তার এই এসএমএস দেখে সাংজি অনেক বেশি ব্লাশ করে, তাই সে ডুয়ানের সঙ্গে আর কথাই বলে না। তখন ইয়ান তাকে এসএমএস করে এবং জন্মদিনের শুভেচ্ছা জানায়। সাংজি তখন কথায় কথায় বলে দেয় যে সে তার থেকে বয়সে বড় একটি ছেলের সঙ্গে ডেট করছে। এটা শুনে ইয়ান অনেক রেগে যায়। তখন তার সাংজির সেই অনলাইন বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, যার জন্য সাংজি অনেক কান্না করেছিল। তাই যদি সাংজির সঙ্গে আবারও এমনটা হয় তাহলে কি হবে, এই ভেবে ইয়ান তাকে বারণ করে সে যেন ডেটিংয়ের চক্করে না পড়ে। কিন্তু সাংজি তার কোনো কথাই শোনে না, সে ফোন কেটে দেয় এবং ডুয়ানের কথাই ভাবতে থাকে। তখন সেখানে উই আসে। সাংজি বলে সে ভাবছে ডুয়ানকে হ্যাঁ বলে দেবে, কারণ ডুয়ান তো তার ফার্স্ট লাভ, আর এখন ডুয়ান নিজে থেকেই তাকে প্রপোজ করতে চাইছে। এতে উই বলে এত তাড়া কিসের, সবই তো শুরু হলো, আর পরবর্তী সময়ে যদি ও তোকে চিট করে তাহলে, তাই তুই এখন ওর পরীক্ষা নে যে ডুয়ান তোকে কতটা ভালোবাসে আর আদৌ ভালোবাসে কিনা। পরের দিনের সিন দেখানো হয়, ডুয়ান সাংজিকে এসএমএস করে এবং আজকে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। সাংজি খুশি মনে রিপ্লাই দিতে যাচ্ছিল, কিন্তু এরা তার ফোনটি কেড়ে নেয় এবং এরা রিপ্লাই দেয় যে না, সে এখন বিজি আছে তাই যেতে পারবে না। ডুয়ান তখন বলে ঠিক আছে, তবে কি কালকে আমরা দেখা করতে পারি। এতে এরা আবারও তাকে না বলে। ডুয়ান তখন একটু কনফিউজ হয়ে যায় যে সাংজি কেন তাকে বারণ করছে। তাই সে তার এক কলিগকে জিজ্ঞাসা করে, যদি একটি মেয়ে বারবার বলে যে সে ফ্রি নেই এর মানে কি। এতে এই কলিগটি বলে, তার মানে ও তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এটা শুনে ডুয়ান স্মাইল করে। এবার সে এসএমএস করে, তাহলে পরশুদিন। এসএমএসটি দেখে এরা বলে, তোর বিএফের তো অনেক ধৈর্য আছে, এই টেস্টে সে পাস করে গেল, তাই তুই এখন ওকে হ্যাঁ বলে দে। এতে সাংজি খুশি মনে তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়, আর এসএমএসটি দেখে ডুয়ান অনেক খুশি হয়। এবার সোজা পরশুদিনের সিন দেখানো হয়, সাংজি অনেক তৈরি হয়ে ডুয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন ডুয়ান তাকে ফোন করে এবং সরি বলে, কারণ অফিসে তার অনেক কাজ বেড়ে গিয়েছে। এতে সাংজি একটুও রাগ করে না, বরং সে পরের দিন ডুয়ানের সঙ্গে আবারও দেখা করতে যাওয়ার কথা বলে। এতে ডুয়ানও রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন যখন সে আবারও ডুয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ডুয়ান তাকে ফোন করে বলে তার কাজ এখনও শেষ হয়নি, তাই সাংজি যেন এবারকার মতন তাকে ক্ষমা করে দেয়। এতে সাংজি তাকে সহজেই ক্ষমা করে দেয়, কিন্তু সে তখন অনেক বেশি দুঃখিত ছিল। তার বান্ধবীরা বলে কি হলো, ডুয়ানকে আজকেও যেতে বারণ করে দিয়েছে। এতে সাংজি বলে হ্যাঁ। এটা শুনে সাংজির থেকে এদের বেশি রাগ হয়। তারা তখন ডুয়ানের নামে আজে বাজে কথা বলে যে ডুয়ান তোর একটুও কেয়ার করে না, তোকে নিয়ে ভাবে না, ওর কি একটুও ইচ্ছে করছে না তোকে দেখার, মনে হয় ও তোকে ধোকা দিচ্ছে। এতে সাংজি তার সাইড নিয়ে বলে ডুয়ান আসলে অনেক ব্যস্ত। পরের সিনে ডুয়ানকে দেখানো হয় আজকে তার কাজ ফাইনালি শেষ হলো, তাই সে খুশি মনে সাংজির সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কিন্তু তখনই হাসপাতাল থেকে তাকে ফোন করা হয়। হাসপাতালে এসে ডুয়ান জানতে পারে তার বাবার শরীর এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। এটা শুনে ডুয়ান তখন অনেক স্যাড হয়ে যায়। তখন 9 বছর আগের একটি সিন দেখানো হয়। ডুয়ানের বাবা যখন বাড়ি ফিরছিল তখন সে অনেক মাতাল ছিল আর সে অনেক ঘাবড়েও ছিল। এরা কি হয়েছে জিজ্ঞাসা করলে ডুয়ানের বাবা বলে সে ভুলবশত জিয়ানের বাবার অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে, সেখানে কেউ ছিল না তাই আমি পালিয়ে এসেছি। এটা শুনে এরা ঘাবড়ে যায়। ডুয়ান তখন হাসপাতালে ফোন করছিল, কারণ তারা যে কোনো মূল্যে জিয়ানের বাবাকে বাঁচাতে চাইছিল। আর ডুয়ানের মা তখন তার বাবাকে বলেছিল সে যেন স্যারেন্ডার করে দেয়, কারণ এমনটা করলে ডুয়ানের বাবার কম শাস্তি হবে। কিন্তু ডুয়ানের বাবা জেলে যেতে চায় না, তাই সে ডুয়ানকে আটকানোর চেষ্টা করছিল, আর ডুয়ানের মা তার বাবাকে আটকাচ্ছিল। তখন অ্যাক্সিডেন্টলি তার বাবা বেলকানি থেকে নিচে পড়ে যায়, আর তখন থেকেই তার বাবার এরকম অবস্থা। তার বাবার এই অবস্থার জন্য ডুয়ানের মা অনেক চিন্তায় ছিল, এমনকি তার একটি অনেক বড় রোগও হয়েছিল। মায়ের চিকিৎসার জন্য টাকা, বাবার চিকিৎসার জন্য টাকা,
আর জিয়ানকে টাকা শোধ করার জন্য ডুয়ান সে সময়ে অনেক পরিশ্রম করেছিল। সে অনেক পার্ট টাইম জব করত, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারেনি। এবার সিন বর্তমানে আসে। মায়ের কথা ভেবে ডুয়ান তখন কান্না করে ফেলে। আর ডুয়ান এখন তার বাবাকে সরি বলে, কারণ সে জানে না সে কি আদেও তার বাবাকে বাঁচাতে পারবে নাকি পারবে না। এরপর ডুয়ান হাসপাতাল থেকে বার হয়ে সাংসিকে ফোন করে এবং তাকে আবারও সরি বলে, কথা দিয়ে কথা না রাখার জন্য। কিন্তু সাংসি এখনও তার ওপর তেমন রাগ করেছিল না। ডুয়ান তখন বলে, তুমি কি এখনই আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে? এতে সাংসি রাজি হয়ে যায়, কারণ সেও তো অনেক দিন ধরে ডুয়ানকে দেখেনি। তাই তার বান্ধবীরা তাড়াতাড়ি করে সাংজিকে তৈরি করে দেয়। এরপর এরা দুজনে ডিনার করতে যায়। সেখানে ডুয়ান সাংজিকে জিজ্ঞাসা করে, এই কয়দিনে তুমি কি করেছিলে? এতে সাংজি বলে, পড়াশোনা করছিলাম, বান্ধবীদের সঙ্গে সময় কাটিয়েছিলাম, আর একজনের সঙ্গে দেখা করার জন্য অনেক অপেক্ষা করছিলাম। ডুয়ান তখন বলে, তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করছিলে? এতে সাংজি বলে, হ্যাঁ। সাংজির সামনে ডুয়ান নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করলেও সাংজি কিন্তু বুঝতে পেরে গিয়েছে তার মন খারাপ। তাই সে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ডুয়ান বলে, কই কিছু হয়নি তো, আমি এখন অনেক খুশি আছি, কারণ অনেক দিন পর আমি তোমাকে দেখলাম। এতে সাংজি বলে, তাহলে স্মাইল করো। তখন ডুয়ানও তার কথা মতন স্মাইল করে। এরপর সাংজি ডুয়ানের জন্য একটি কটন ক্যান্ডি বানায় এবং দুজনে মিলে সেটিকে খায়। সাংজি তখন বলে, এই প্রথমবার আমি কোনো ছেলের জন্য কটন ক্যান্ডি তৈরি করলাম। এতে ডুয়ান বলে, তার মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে গিয়েছো। সাংজি বলে, আমি এটা কখন বললাম? ডুয়ান বলে, তুমি তো বললে যে এই প্রথম তুমি কোনো ছেলের জন্য কটন ক্যান্ডি বানিয়েছো, তার মানে আমি তোমার কাছে অনেক স্পেশাল। আর আমার দেওয়া ব্রেসলেটটাও তো তুমি পরেছো। এটা শুনে সাংজি তখন ব্লাশ করে এবং বলে, এইভাবে তুমি আমার মন জিততে পারবে না। ডুয়ান বলে, তাহলে কিভাবে তোমার মন জিতবো? সাংজি বলে, এটাও কি আমিই বলবো? তোমার বন্ধুদের গিয়ে জিজ্ঞাসা করো। ডুয়ান তখন জিজ্ঞাসা করে, কালকে কি তুমি ফ্রি থাকবে? এতে সাংজি বলে, না, কালকে আমার ক্লাস আছে, কিন্তু আমি তোমার জন্য। সাংজি তখন এইটুকুই বলতে পারে, কারণ ডুয়ান তখন বলে ওঠে, ঠিক আছে, তাহলে পরশুদিন থেকে আমি তোমার মন জেতার চেষ্টা করব। এই বলে ডুয়ান তখন সামনে এগিয়ে যায়। সাংজি তখন বলে, আমি কি বলতাম তা তো শুনতে পারতে, আমি তোমার জন্য কালকে সময় বার করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত ডুয়ান তার এই কথা শুনতে পায় না। তো সিন এখানে কাট হয়ে পরের দিনের সিন দেখানো হয়। ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট আগে সাংজি ক্লাসরুমে চলে আসে। তখন তার সামনে হঠাৎ করে ডুয়ানও চলে আসে। ডুয়ানকে দেখে সাংজি তো অবাক হয়ে যায়। সে জিজ্ঞাসা করে যে, তুমি এখানে কি করছো? ডুয়ান বলে, বলেছিলাম না তোমার মন জিতবো, এর জন্যই তো এসেছি। সাংজি বলে, কিন্তু এটা ক্লাসরুম। ডুয়ান বলে, তো কি হয়েছে, তুমি ক্লাস করো আর আমি তোমাকে দেখি। এটা শুনে সাংজি তখন অনেক ব্লাশ করে। তখন তার বান্ধবীরা দুষ্টামি করে এদের ছবি তুলে নেয়। কয়েকজন তো বলাবলি করে যে সাংজির বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, আর সে সাংজির দিক থেকে একটিবারও তার নজর হটাচ্ছে না। এটা শুনে সাংজি তখন আবারও ব্লাশ করে। সে ডুয়ানকে বলে, আমার ঘুম আসছে। ডুয়ান বলে, তো ঘুমাও। সাংজি বলে, তাহলে আমাকে এইভাবে দেখা বন্ধ করো। ডুয়ান বলে, আমি তো দেখব। এতে সাংজি তখন ঘুমানোর অ্যাক্টিং করে, আর ডুয়ান তার একদম কাছে গিয়ে এমন করে। সাংজি তখন অবাক হয়ে ডুয়ানকে জিজ্ঞাসা করে যে সে এসব কি করছে। ডুয়ান বলে, কই কিছু করিনি তো। সাংজি বলে, আমি এখনই দেখলাম। ডুয়ান তখন বলে, তার মানে তুমি ঘুমোওনি, আমাকেই দেখছিলে, তাই তো? এটা শুনে সাংজি তখন আরও ব্লাশ করে। এরপর সাংজি ডুয়ানকে তার কাছে আসতে বলে। ডুয়ান তার কাছে এলে সাংজি হঠাৎ করে তাকে কিস করে দেয়। এতে ডুয়ান তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে আশা করেনি যে সাংজি তার সঙ্গে এমন করবে। ডুয়ান তখন বলে, তার মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে গেলে। সাংজি বলে, আমি এটা কখন বললাম? ডুয়ান বলে, এখনই তো কিস করলে, তার মানে পরিষ্কার যে তুমি আমাকে পছন্দ করো। এতে সাংজি আর কি বা বলবে, সে চুপ হয়ে থাকে। তখন সেখানে এদের ক্লাস নেওয়ার জন্য সিনিয়র আসে। সাংজি ক্লাস করে আর ডুয়ান তার দিকেই তাকিয়ে থাকে। যাই হোক, ক্লাস শেষে এরা যখন যাচ্ছিল তখন সেখানে নিংয়ের বাস্কেটবল ম্যাচ চলছিল। খেলতে গিয়ে নিংয়ের পায়ে চোট লেগে যায়, যার কারণে সে ঠিক মতন হাঁটতেও পারছিল না। আর একটুর জন্য এরা এই ম্যাচে জয়ী হতো, কিন্তু এখন নিংয়ের বদলে কে খেলবে?
তখন ডুয়ান বলে যে আমি খেলবো। সাংজি বলে তুমি পারবে খেলতে? এতে ডুয়ান বলে দেখোই না। এরপর খেলা স্টার্ট হয় আর ডুয়ান বারবার বাস্কেটে বল ঢুকিয়েই যায়। এতে সাংজি তখন অনেক ইমপ্রেস হয়ে যায়। সে জানতো না যে ডুয়ান এত ভালো বাস্কেটবল খেলে। যাই হোক, ডুয়ানের জন্য এরা তখন জিতেও যায়। ডুয়ান তখন অনেক বেশি খুশি ছিল। এরপর হোস্টেলের সিন দেখানো হয়। কাল থেকেই সামার ভ্যাকেশন শুরু হবে, তাই এরা ঠিক করে তারা বাড়ি যাবে না, বরং এখানে থেকে অন্যান্য কোর্সগুলো করবে। আর এই বিষয়ে সাংজি যখন ইয়ানের সঙ্গে কথা বলছিল, তখন ইয়ান ভাবে হয়তো সাংজি তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে থাকার জন্য বাড়ি আসবে না, তাই ইয়ান তাকে বলে সে যেন বাড়ি ফিরে আসে। সাংজি তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ান তার কোনো কথা শোনে না। সে বলে তুই যদি বাড়ি না আসিস তাহলে আমি ওইখানে গিয়ে তোকে বাড়িতে নিয়ে আসবো। এতে সাংজি হতাশ হয়ে যায় যে সে এখন কি করবে। এদিকে উই আর সিনকে মিংয়ের সঙ্গে দেখে। সিন তখন মিংকে একটি মলম দিচ্ছিল তার ব্যথার জন্য। সিনকে দেখে বোঝাই যাচ্ছে যে সে মিংকে পছন্দ করে, আর এটা এরাও বুঝতে পারে। তাই তারা তখন মিংয়ের নাম নিয়ে সিনকে অনেক টিজ করে। এবার রাতের সিন দেখানো হয়। অফিস থেকে বের হয়ে ডুয়ান সাংজিকে এসএমএস করে জিজ্ঞাসা করে তুমি কি এখন ফ্রি আছো? এতে সাংজি রিপ্লাই দেয় যে না, তার এখন অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আছে। এসএমএসটি দেখে ডুয়ান স্যাড হয়ে যায়। তখন সেখানে সাংজি আসে কিছু উপহার আর একটি কেক নিয়ে, কারণ আজকে ডুয়ানের জন্মদিন। ডুয়ান জানতো না যে আজকে তার জন্মদিন, তাই সে অনেক সারপ্রাইজ হয়ে যায়। ডুয়ান বলে তো এটাই তোমার গুরুত্বপূর্ণ কাজ? সাংজি বলে হ্যাঁ, কারণ আমি জানতাম তুমি তোমার জন্মদিন ভুলেই যাবে, কারণ তোমার এখন বয়স অনেক হয়েছে। এতে ডুয়ান তখন মজা করে বলে হ্যাঁ, কিন্তু আমি চাই যখন আমার 27 বছর বয়স হবে তখন আমি বিয়ে করে নেব। এতে সাংজি বলে এটা কিভাবে সম্ভব, কারণ তখন তো আমি গ্র্যাজুয়েটই হব না। ডুয়ান তখন বলে আমি বললাম বিয়ে করে নেব, কিন্তু এটা তো বলিনি যে তোমার সঙ্গে করব। তার মানে তুমি আমাকে বিয়ে করার জন্য অনেক এক্সাইটেড আছো। এতে সাংজি চুপ হয়ে যায়। পরের সিনে দুজনে মিলে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন সাংজি জিজ্ঞাসা করে তোমার বন্ধুরা কি এখনো পর্যন্ত তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি? এতে ডুয়ান বলে ওদের নিজেরই মনে থাকে না তো আমারটা কিভাবে মনে থাকবে। এতে সাংজি কিছুটা স্যাড হয়। সে তখন লুকিয়ে লুকিয়ে ইয়ানকে এসএমএস করে বলে সে কি জানে না আজকের দিনটায় কি আছে। এতে ইয়ান তখন ভাবনায় পড়ে যায়। ডুয়ান জিজ্ঞাসা করে যে কার সঙ্গে এসএমএস করছো। এতে সাংজি মিথ্যে কথা বলে যে সিনিয়রের সঙ্গে। এতে ডুয়ান তখন জেলাস হয় এবং সে জিজ্ঞাসা করে ও কি হ্যান্ডসাম আর তোমার থেকে লম্বা? সাংজি বুঝতে পারে যে ডুয়ান জেলাস হচ্ছে, তাই সে বলে ও হ্যান্ডসাম, আমার থেকে লম্বা, আর ওর একটি গার্লফ্রেন্ডও আছে। এটা শুনে ডুয়ান একটু শান্ত হয়। তখন ইয়ান তাকে ফোন করে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ইয়ান তখন নিজের ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে যে সাংজি কি তোকে উপহার দিয়েছে, আসলে আমি ওইটা তোকে দিতে বলেছিলাম। এতে সাংজি অবাক হয় যে কত মিথ্যে কথা বলে। আমি ওকে জানালাম যে আজকে ডুয়ানের জন্মদিন, আর সে উল্টো আমার ক্রেডিট নিয়ে নিল। ইয়ান তখন ডুয়ানকে জিজ্ঞাসা করে তুই কি সাংজির বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করেছিস? এটা শুনে সাংজি এম্বারেস হয়ে যায় যে এটা বলার কি দরকার ছিল। ডুয়ান তখন সাংজিকে টিস করে বলে আচ্ছা ওর বয়ফ্রেন্ডও আছে, তাও আবার গ্র্যাজুয়েট হয়ে যাওয়ার? কই, আমাকে তো এখনো বলেইনি। ইয়ান তখন বলে তুই কি জানিস ওর জন্য সাংজি এখন ছুটিতে বাড়িও আসছে না। ইয়ান তখন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাংজি তাকে চুপ করিয়ে দেয়। সাংজির আওয়াজ শুনে ইয়ান তখন ডুয়ানকে জিজ্ঞাসা করে ও কি তোর সঙ্গে আছে? এতে ডুয়ান বলে হ্যাঁ, আমরা একসঙ্গে ডিনার করতে যাচ্ছি। ইয়ান তখন অনেক কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু সাংজি তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। ডুয়ান তখন বলে তুমি এখনও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করোনি, কিন্তু ইয়ানকে বলেছো আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা তুমি কি আমাকে নিয়ে একটুও ফিলিং রাখো না? এতে সাংজি বলে একটু। এটা শুনে ডুয়ান স্যাড হয়ে যায়। ডুয়ানকে স্যাড দেখে সাংজি বলে তোমার কি অদ্ভুত লাগছে না আমার মনে তোমাকে নিয়ে ফিলিং থাকার সত্ত্বেও কেন আমি তোমাকে বলছি না? এতে ডুয়ান বলে হয়তো তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু এটা জেনে রাখো লাইফ টাইম পর্যন্ত আমি শুধুমাত্র তোমারই হয়ে থাকবো। তার এই কথাবার্তা শুনে সাংজি তখন অনেক ব্লাশ করছিল। এরপর সাংজি ডুয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসে। সেখানকার সমস্ত স্টাফেরা তখন ডুয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
ডুয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য সাংজি নিজে হাতে এসব সাজিয়েছিল, যা দেখে ডুয়ান অবাকের সঙ্গে সঙ্গে খুশিও হয়। এরপর সাংজি ডুয়ানকে এখানে বসতে বলে রান্নাঘরে চলে যায়, কারণ সে আজকে ডুয়ানের জন্য নুডলস তৈরি করবে। কিন্তু বেচারি সাংজি এর আগে কখনো রান্নাঘরে ঢোকেনি, তাই এই প্রথমবার তার অনেক অসুবিধা হয়। তখন ডুয়ান লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলে নেয়। কিন্তু সাংজি যাই হোক করে অনেক কষ্টে ডুয়ানের জন্য খাবার তৈরি করে। খাবারটা খেতে তেমন ভালো ছিল না, কিন্তু গার্লফ্রেন্ড প্রথমবার ডুয়ানের জন্য খাবার বানিয়েছে, তাই সে খুশি মনে খাবারটি খেয়ে নেয় এবং খাবারের অনেক প্রশংসাও করে, যা শুনে সাংজি খুশি হয়ে যায়। যাই হোক, এরপর কেক কাটা হয়। ডুয়ান যখন উইশ করে তখন সাংজি জিজ্ঞাসা করে কি চাইলে। এতে ডুয়ান বলে তুমি আগে থেকেই জানো। এতে সাংজি একটু ভেবে ডুয়ানকে বলে আমি জানি, আর আমার উত্তর হ্যাঁ। এটা শুনে ডুয়ান তো অনেক খুশি হয়ে যায়। সে বলে তার মানে তুমি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়ে গেলে। সাংজি বলে হ্যাঁ, কারণ ভবিষ্যতে আমি তোমার সঙ্গে তোমার প্রত্যেকটি জন্মদিন পালন করতে চাই। এটা শুনে ডুয়ান তো সোজা সাংজিকে কিস করে দেয়। এতে সাংজি অবাক ছিল। ডুয়ান বলে এই প্রথমবার আমি কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে এলাম, তাই তুমি কখনোই আমাকে ছেড়ে যেও না, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। তার এই কথা শুনে সাংজি তখন স্মাইল করে। এরপর দুজনে বিচের সাইডে বসে একে অপরের সঙ্গে কথা বলে। ডুয়ান তার পরিবারের সম্পর্কে সাংজিকে সব বলে দেয়, যে তার মা মারা গিয়েছে আর এখন তার বাবা কোমাতে আছে। একদিন মাতাল অবস্থায় তার বাবা একজনের অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল, কিন্তু আমি তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছি। আমার নিজস্ব বাড়ি নেই, কিন্তু একটি গাড়ি আছে আর জমানো বেশ কিছু টাকাও আছে। এতে সাংজি বলে তার অতীত যেমনই হোক না কেন ডুয়ান যেন এটা মনে রাখে সাংজি তাকে অনেক ভালোবাসে আর সে সারাক্ষণ তার সঙ্গেই থাকবে। এটা শুনে ডুয়ানও খুশি হয়ে যায়। পরের দিনের সিন দেখানো হয়। সাংজি যখন বই পড়ার জন্য লাইব্রেরিতে যাচ্ছিল তখন সেখানে ডুয়ান আসে। ডুয়ানকে দেখে সাংজি অবাক হয়। সাংজি বলে যে সে লাইব্রেরি যাচ্ছে। ডুয়ান বলে কিন্তু লাইব্রেরি তো ভর্তি হয়ে গিয়েছে, তাই তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, সেখানে তুমি পড়াশোনা করবে আর আমি তোমার জন্য রান্না করব। এতে সাংজিও তার সঙ্গে চলে যায়। কিন্তু বাড়ি এসে ডুয়ান তার রান্না বান্না ছেড়ে সাংজির কাছে এসে বসে যায়। সাংজি এখান থেকে ডুয়ানকে যেতে বলে, কিন্তু ডুয়ান সেখান থেকে যায় না। সে বলে আমি আরও কিছুক্ষণ তোমাকে দেখতে চাই। সাংজি তখন ডুয়ানের একদম কাছে এসে তার মুখটি ঘুরিয়ে ঘুরিয়ে ডুয়ানকে দেখিয়ে বলে হলো দেখা, এবার যাও। কিন্তু ডুয়ানের এইটুকুতে হয় না, সে আরও ভালোভাবে সাংজিকে দেখে। এমনকি সে তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সাংজি তাকে আটকায়, কারণ সে এখানে পড়তে এসেছে, রোম্যান্স করতে আসেনি। তাই ডুয়ানও সেখান থেকে চলে যায় এবং গিয়ে সাংজির জন্য রান্না করে। কয়েক ঘন্টা পর দুজনে লাঞ্চ করে নেয়। ডুয়ানের তৈরি করা খাবারগুলো অনেক ভালো হয়েছিল। সাংজি তখন বলে আমিও রান্না করা শিখব। ডুয়ান তখন বলে যে এর কোনো দরকার নেই, কারণ আমি তো আছি। সাংজি বলে না, ভবিষ্যতে আমিও তোমার জন্য কিছু করতে চাই। এতে ডুয়ান তখন হেসে ফেলে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে সাংজি একটুও পড়াশোনাতে মনোযোগ দিতে পারছিল না। তার তখন অনেক ঘুম পাচ্ছিল, তাই সে যখনই একটু ঘুমোতে যায় তখনই রুমে ডুয়ান চলে আসে আর উঠতে গিয়ে সে নিচে পড়ে যায়। ডুয়ান জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে সাংজি বলে এইভাবে পড়তে তার অনেক ভালো লাগে, কিন্তু ডুয়ান বুঝে যায় সে মিথ্যে কথা বলছে। তাই এখানে আবারও সে তার সঙ্গে রোম্যান্স করতে যায়, কিন্তু বরাবরের মতন সাংজি এবারও তাকে আটকায়। ডুয়ান বলে আমি জানি এখন তোমার ঘুম পাচ্ছে, তাই এখন তুমি ঘুমিয়ে নাও, পড়াশোনা পরে করবে। সাংজি তখন বলে তুমি বোর হবে না তো। ডুয়ান বলে সাংজি এখানে তার সঙ্গে আছে, তাই ডুয়ান বোর হবে না। এই বলে ডুয়ান তখন সাংজিকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর রাতের সিন দেখানো হয়। ডুয়ান যখন সাংজিকে তার হোস্টেল পর্যন্ত ছাড়তে যাচ্ছিল তখন ডুয়ান সাংজিকে সরি বলে তার ক্লোজ হওয়ার জন্য। সাংজি বলে আমি রাগ করে নেই, খালি একটু নার্ভাস ছিলাম, তাই এমনটা করেছিলাম। এতে ডুয়ান তখন সাংজির ফোরহেডে একটি কিস করে এবং তাকে আবারও বলে সে সাংজিকে অনেক ভালোবাসে। যাই হোক, পরের দিনের সিন দেখানো হয়। ডুয়ানকে তার সেই বন্ধু ফোন করে। এখানে ডুয়ান তাকে বলে দেয় যে সে এখন একজনের সঙ্গে ডেট করছে। এটা শুনে তার বন্ধু এতটাই খুশি হয় যে সে গ্রুপে সবাইকে জানিয়ে দেয় যে ডুয়ান এখন ডেট করছে।
এরপর সে ডুয়ানের কাছ থেকে সেই মেয়ের নাম জিজ্ঞাসা করে। ডুয়ান বলে যে তুই ওকে চিনিস, আর ও এখন আমার হোম টাউনেই থাকে। এ বলে আমি ওকে চিনি, আর ও এখন তোর হোম টাউনেই থাকে। কিছুক্ষণ ভাবার পর তার মনে পড়ে সাংজিও তো তার হোম টাউনেই পড়াশোনা করে। তাই সে বলে তুই কি সাংজির সঙ্গে ডেট করছিস? এতে ডুয়ান একটু লজ্জার সঙ্গে বলে হ্যাঁ। এটা শুনে এ তো পুরো অবাক হয়ে যায়, যদি ইয়ান জানতে পারে তাহলে কি হবে। আর এখন তো সে গ্রুপে সবাইকে জানিয়েও দিয়েছে। সে বলে তুই কি সাংজিকে ছাড়া অন্য কোনো মেয়ে পেলি না? যখন তুই ওর সঙ্গে প্রথম দেখা করেছিলিস তখন ওর বয়স মাত্র 14 ছিল। ডুয়ান বলে আমি নিজেও জানি না যে এটা কিভাবে হলো, কিন্তু তোকে থ্যাংক ইউ। তোর বিয়ের কথা শুনে আমারও ইচ্ছে হলো সাংজিকে পটানোর, আর সে পটেও গেল। এতে মোটু তখন বলে দেখ আমার নাম নিবি না, আমি কিন্তু কিছুই করিনি। ইয়ান যদি এটি জানতে পারে তাহলে সে আমাদের অবস্থা খারাপ করে দেবে। ইতিমধ্যে ইয়ান গ্রুপ কল করে এবং ডুয়ানকে জিজ্ঞাসা করে কে সেই আনলাকি মেয়ে যাকে তুই পটিয়ে ফেললি। এতে ডুয়ান বলে হ্যাঁ ও অনেক আনলাকি, কিন্তু মোটু আমারও অনেক সাহায্য করেছে। এতে মোটু বলে এই আমি তো কিছু করিনি, আর তাছাড়া আমি এখনো পর্যন্ত তোর গার্লফ্রেন্ডকে দেখিনি। ইয়ান তখন ডুয়ানকে বলে সে যেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইয়ানের শহরে আসে, আর সে যখন আসবে তখন যেন সাংসিকেও তার সঙ্গেই নিয়ে আসে। এই বলে তারা ফোন কেটে দেয়। ডুয়ান তখন ভাবে সে কিভাবে সাংজিকে এই কথাটি বলবে। এইদিকে উই যখন জানতে পারে যে কালকে সাংজি ডুয়ানের সঙ্গে ছিল তখন সে জিজ্ঞাসা করে তোদের মধ্যে কি কিছু হয়েছে? এতে সাংজি বলে না, ও আমার ক্লোজ হচ্ছিল কিন্তু আমি ওকে আটকিয়েছিলাম। উই তখন বলে এটা কি হলো, তোরা তো এখন রিলেশনে আছিস, তাই এসব করতে ভয় কিসের? এতে সাংজির মনে হয় হয়তো ডুয়ান তার উপর কাল রাগ করেছিল, তাই সে তখনই ডুয়ানকে এসএমএস করে বলে তুমি কি আজকে আমার সঙ্গে দেখা করবে? এতে ডুয়ানও রাজি হয়ে যায় তার সঙ্গে দেখা করতে। পরের সিনে দুজনকে একটি মলে দেখানো হয়। দুজনে তখন এখানে স্কেট করছিল। হঠাৎ করে সাংজি বলে ওঠে আমি কি তোমাকে কিস করতে পারি? এটা শুনে ডুয়ান এতটাই নার্ভাস হয়ে যায় যে সে সাংজিকে ফেলেই দিচ্ছিল। যাই হোক এরপর তারা দুজনে স্কেট করে। সাংজি ভালো মতন স্কেট করতে পারছিল না, তাই সে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু ডুয়ান তাকে অনেক মোটিভেট করে। আর ফাইনালি সাংজি শিখেও যায়। এরপর দুজনে যখন ক্লোজ হয় তখন সাংজি তার নার্ভাসনেসকে গুলি মেরে ডুয়ানকে কিস করে দেয়। আর এপিসোড 18 এখানেই শেষ হয়ে যায়। কিন্তু একদম শেষে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয়। যখন ডুয়ান সাংজিকে নিয়ে তার বাড়িতে যাচ্ছিল তখন সাংজি ড্রিঙ্ক নেওয়ার জন্য একটি ক্যাফেতে ঢুকেছিল। তখন একটি মেয়ে সেখানে এসে ডুয়ানকে জিজ্ঞাসা করে যে ক্যাফেটা কোন দিকে। ডুয়ান ক্যাফের দিকটা বলে দেয়। মেয়েটি তখন ডুয়ানের উইচ্যাট আইডি চাইছিল, কিন্তু ডুয়ান বলে আমার গার্লফ্রেন্ড আছে, আর সে যদি জানতে পারে তাহলে ও আমাকে মেরেই ফেলবে। তখন সাংজি একটু দূর থেকে এদের কথা শুনছিল, আর সে অনেক জেলাস হচ্ছিল। মেয়েটি সেখান থেকে চলে গেলে সাংজি বলে তুমি কেন ওর সঙ্গে ফ্লার্ট করছিলে? ডুয়ান তখন অবাক হয়ে বলে কই, ও তো ক্যাফে কোন দিকে তা জিজ্ঞাসা করছিল। সাংজি বলে তাহলে এইভাবে কেন বললে? নর্মালভাবেও তো বলতে পারতে, কিন্তু না তুমি তাকে এইভাবে বললে, তো এটা ফ্লার্ট করা হলো না? এতে ডুয়ান কনফিউজ হয়ে যায় যে সে কখন মেয়েটির সঙ্গে ফ্লার্ট করলো। এরপর দুজনে কেনাকাটা করার জন্য একটি মার্কেটে আসে। সেখানে তখন একটি ছেলে সাংজির কাছ থেকে তার উইচ্যাট আইডি চায়। সাংজি তখন তার হাত নাড়িয়ে তাকে বারণ করে দেয়, কারণ সাংজির বয়ফ্রেন্ড আছে। এতে ছেলেটি সেখান থেকে চলে গেলে ডুয়ান তার কাছে এসে বলে তুমি কেন ওর সঙ্গে ফ্লার্ট করছিলে? সাংজি বলে কই ফ্লার্ট করছিলাম, ওকে তো হাত নাড়িয়ে বারণ করছিলাম এবং বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড আছে। ব্যাস, এই কথাটি শুনে মুহূর্তের মধ্যেই ডুয়ানের রাগ কমে যায়। আর পার্ট 2 এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামাটির পরবর্তী এপিসোড এখনও পর্যন্ত রিলিজ হয়নি। জানি আমার মতন তোমরাও অনেক এক্সাইটেড হয়ে আছো এই ড্রামাটির পরবর্তী এপিসোড দেখার জন্য, কারণ আসলেই এই ড্রামাটি অনেক ইন্টারেস্টিং। কিন্তু পরবর্তী এপিসোড রিলিজ না হলে আমি কিভাবে দেব? তাই প্লিজ তোমরা ওয়েট করো। রিলিজ হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টাটা।